5ই আগস্টে সরকার মানে মন্ত্রী পরিষদ সহ সরকার পালায়ে গেছে, দায়িত্বশীল অনেক পুলিশ অফিসার পালায়ে গেছেন এবং তারা সরকারের পক্ষে বিশাল রোল রাখছিল। তারপরে ফাইনালি 626 জন দায়িত্বশীল লোক ক্যান্টনমেন্টে শেল্টার নিয়েছিল এবং পর্যায়ক্রমে তারাও বের হয়ে গেছে এবং প্রত্যেকে কিন্তু রেসপন্সিবল, খুব বড় মাপের। তারপরে যদি আজকে থেকে 1-1.5 মাস পিছনে যাই, একজন সার্ভিং জেনারেল পালিয়ে গেছেন, প্লাস একজন ডিআইজি সে পালিয়ে গেছেন। আমরা আপনি নর্মাল কোর্সে দেখবেন যেমন মাসুদ ভাই সাংবাদিক জগতে আছে, আমি ল জগতে আছি, উনি আমাদের মনিয়াপাও লয়ার, উনি সাংবাদিকতা রিটায়ার্ড করলে দেখবেন কিছু সাংবাদিকের সাথে যোগাযোগ থাকে, এটা কিন্তু নর্মাল। আর্মি রিটায়ার্ড করলে আর্মিদের সাথে একটা ভালো যোগাযোগ থাকে। তো এখন সবচেয়ে ব্যথিত হলেন শেখ হাসিনা, যাকে সরানো হয়েছে সে তার দায়িত্বশীল টিম সহ চলে গেছেন, জেনারেল সাহেব পালায়ে গেছেন। তাহলে এই যে 15 বছর তাদের সাথে যে প্রশাসনের ওঠা বসা ছিল সেটা কি বিলীন হয়ে গেছে আমরা বুঝতে পারি, নিশ্চিত হইতে পারি? আমরা কি আদৌ নিশ্চিত হইতে পারি যে এদের সাথে যোগাযোগ নাই? কারণ শেখ হাসিনার যে একটা ভয় ছিল এই প্রশাসনের উপরে, এ পর্যন্ত উনি যাওয়ার পর কারো সেই ভয়েস হয়নি। প্লাস ওনার অনেক ফোন কল, ওনার একটা ভিডিও কল আমরা পেয়েছি এবং খুব এফেক্টিভলি উনি কাজ করতেছেন বলে আমার কাছে মনে হয়। আর সার্ভিং জেনারেল চলে যাওয়া মানে, এবং বাংলাদেশে কিন্তু সবসময় প্রশাসন কাজ করে, নির্বাচনটা করে কিন্তু প্রশাসন, এবং অলমোস্ট ডাইরেক্টলি নিয়ে প্রশাসনে এই ঘর থেকে ওই ঘরে নিয়েছেন, এই জেলার থেকে ওই জেলায় নিয়েছেন, আলটিমেটলি এরাই কিন্তু 24-এর নির্বাচনটা করছিল। তো সেক্ষেত্রে আপনার নির্বাচনের যে মেকানিজম, সেই মেকানিজমটা শেখ হাসিনার মুখস্থ, এবং শেখ হাসিনা যদি মনে করে দূর থেকে বসে যে তার প্রশাসনের লোকগুলো তার সাথে আসে বা যোগাযোগ থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, সেটা তো ঝুঁকিপূর্ণ আছে, কিছু ঝুঁকি আছে। আর একটা কথা আপনাকে বলি, কেন ঝুঁকিটা আমরা নিশ্চিত হইতেছি। আমরা সম্প্রতি দেখেছি যে ক্যান্টনমেন্টে প্রবেশকালে একজন জামাতের ঢাকা 17 আসনের তার সাথে অনেক বাকবিতণ্ডা হয়েছে এবং তার শব্দ প্রয়োগ ভালো ছিল না। সে মিন করতে চাইছে সে তারেক জিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে এবং মানে স্ট্যাটাস সেম, হুইচ ইজ নট কারেক্ট, জাস্টিফাইডও না, সেটা ভিন্ন আসপেক্ট। কিন্তু আমার ওখানে এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে বডি ওয়ার্ন ক্যামেরায় যে ফুটেজ ছিল, সেই ফুটেজ যখন বের হয়ে যায় তখন ন্যাচারালি যে নিরাপত্তার কারণে আপনি গেট থেকে ঢুকতে দিলেন না, এটা ক্যান্টনমেন্টের আইন ঠিক আছে যে গানম্যান সহ ঢুকতে দিব না, কারেক্ট। কিন্তু আপনি যে বডি ওয়ার্ন ক্যামেরার থেকে যে ফুটেজটা বাইর হয়ে গেল, তাহলে তো আমি সার্বভৌমত্বের প্রতীক আর্মি, নিরাপত্তার প্রতীক আর্মি, তাহলে সেই ফুটেজ যখন বের হয়ে যায় তখন তো আমার নিরাপত্তা এবং সার্বভৌমত্ব নিয়ে একটা প্রশ্ন আসে। তাহলে এটা যদি হতে পারে, এই ফুটেজ যে আরও কত কি গেছে কি না গেছে আমরা তো জানবো না, এগুলো শঙ্কার জায়গা। এটা তো হওয়া উচিত না, একটা স্বাধীন দেশে এইভাবে হওয়া উচিত না। সেদিক থেকে শঙ্কা যে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত 12 তারিখে নির্বাচন হবে, 13-14 তারিখ ফলাফল হবে, তখন আমরা মোটামুটি নিশ্চিত হব। পাশাপাশি মাসুদ ভাইয়ের সাথে আমি কিছু অ্যাড করি, এই যে আপনার নবম পে স্কেলটা, এই যে নবম পে স্কেলটা গভর্নমেন্ট করলেন, উদ্দেশ্যটা কি? যে ইউনূস সাহেবের প্রতি তারা যেহেতু পে স্কেল দিচ্ছে, উনি দিয়ে যাক, পরবর্তী সরকার দিবে কি দিবে না তার গ্যারান্টি নাই। আবার এটা একটা হিউজ বাজেট কিন্তু, তাই না মাসুদ ভাই? বিশাল বাজেট যেটা করছে, এটা কিন্তু একটা বিরাট অর্থনৈতিক যোগান লাগবে, এটা কোত্থেকে দিবে আমরা ঠিক জানি না। তো সব কিছু মিলে একটা পরিস্থিতি ঘোলাটে হতে পারে। আবার যদি হাদি হত্যার দিকে আমি আসি, আপনি এদিকে ছোট্ট করে বলবেন যে এটা কি তাদেরকে প্রশাসন ক্যাডারের যারা আছেন তাদেরকে মোটামুটি বাধ্য করছেন চাপে পড়ে যে আপনারা একটা ঘোষণা অন্তত দিয়ে যান? না, এখানে তো আমার কাছে মনে হয় না যে ইউনূস সাহেব এখন খুব চাপে থাকবেন, তো 12, 13, 14, 15 তারিখের মধ্যে চলেই যাবেন। চলে যেহেতু যাবেন, আমার কাছে তো মনে হয় না এটা একেবারে চাপের মুখে সে করে যেতে হবে। যদি করে যান, একটা প্রজ্ঞাপন জারিটা যদি করে যান এবং এটার বাস্তবায়ন করে যান, সে তো করে চলে যাবেন। কিন্তু পরবর্তী সরকার এটা কিভাবে ফেস করবে? কারণ প্রশাসন এমন একটা জায়গা, বাংলাদেশ কিন্তু মিডিয়া, আমলা এবং ব্যবসায়ী অলিগার্ক, এই 3 শ্রেণীর কাছে রাজনীতিবিদরা জিম্মি। যেদিন দায়িত্ব নিয়েছিল কেউ কিন্তু তখন মেয়াদ তারে ঠিক করে দেয়নি, কাজও ঠিক করে দেয়নি। সাংবাদিকরা সবাই তাকে জিজ্ঞেস করেছিল, সেটি বলছি, সাংবাদিক জিজ্ঞেস করুক পরে, কিন্তু রাজনীতিবিদ তো ছিলেন যারা দায়িত্বটা তখন তারা বলতে পারতেন। যেমন আমরা দেখছি নেপালের ব্যাপারে কি হয়েছে, একই ওই দিনই যেদিন টেক ওভার করছে ঠিক সেদিনই নির্বাচনের ডেটটা দিছে। আমরা সেটা পারিনি। কেন পারিনি সে আলোচনা করে লাভ নেই, সেটা পিছের ইতিহাস। আমরা পারি নাই। 2 নম্বর আসেন এই ইশতেহার নিয়ে, ইশতেহার। আচ্ছা, গণভোটের কথাটা প্রথম বলি। গণভোট মানে আমরা সবাই জানি গণভোট মানে কি, হ্যাঁ বা না দিব। এখন এটা অনেক বিতর্ক আছে, এই ভিতরে 4টে দফা আছে। আমি কোনোটা একমত হতে পারি, কোনোটা দ্বিমত হতে পারি, সেটা ভিন্ন কথা। কিন্তু আলটিমেটলি দিতে হবে উত্তর কি, হ্যাঁ অথবা না।
হা দিলে সবগুলা হা, না দিলে সবগুলা না, ভাগ করা হয় নাই। এবং এই পর্যন্ত গেছে কেন? সেটাও রাজনৈতিক দলের ব্যর্থতা। কেন ব্যর্থতা? তারা কিন্তু সংস্কার এবং ঐক্যমত্য কমিটির কাছে 8 মাস ধরে গেছেন। ওখান থেকেই পরিপ্রেক্ষিতে যেহেতু ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট আছে, তাই গণভোটের বিষয়টা আসছে। একদল বলছে যে ইলেকশনের আগে গণভোট হোক, আরেক দল বলছে না নির্বাচনের দিনে একইভাবে হোক। তো যে দলের প্রভাব বেশি সেই দলেরটা শুনতে বাধ্য হয়েছে। কাজেই এখন নির্বাচন একই দিনে, নির্বাচন এবং গণভোট। এখন আসেন গণভোট। গণভোটের ভিতরে কিছু সংস্কার কিন্তু আমাদের কোনো সংস্কার কিন্তু হয় না 5ই আগস্টের পরে। গণভোটটাকে যদি ইফেক্টিভ করা যায় তাইলে ওখানে সংস্কারের কথাগুলো বলা আছে। ওটা যদি কার্যকর না হয় আপনার কোনো সংস্কার হবে না। এখন এই যে গণভোটের বিষয়টা এখানে আছে, সেটা যদি আপনি না করেন, গণভোটটাকে যদি না করেন, আমরা যারা নির্বাচনে যাচ্ছি আমাদের নির্বাচনটাই আইনগতভাবে সিদ্ধ নয়। কোনো সংবিধানের অধীনে আমরা নির্বাচনে যাই নাই। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, এবার যে নির্বাচনী তফসিল ঘোষণা করছে সেই নির্বাচন কমিশন বলে নাই বাংলাদেশ সরকারের বাংলাদেশে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছি, নাই। উনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন, শুধু এই কথাটুকু আছে। আপনি কারণ যদি আপনি ওই সংবিধান মোতাবেক যান তাহলে যেদিন সরকার পতন হয়েছে, ওত নিচের নতুন সরকার, সেদিন থেকে 3 মাসের মধ্যে নির্বাচন হবার কথা, কোনো কারণে না হইলে আরও 3 মাস। ওইটা হয় নাই, তাহলে আমি উচ্চকক্ষ নিম্নকক্ষ কিসের আলাপ করতেছি? এখন তারপর আসেন, উনি যেমন মাসুদ ভাই বললেন, এগুলো আমি একমত যে ইশতেহারে সবার কথা ভালো থাকে। একটা লক্ষ্য করেন, আপনি বলবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিংবা দ্বৈত নাগরিকত্ব সম্পর্কে যে কলাম, সেই কলাম বাকি রেখে এবং ঋণ খেলাপি হইয়া অনেক ক্যান্ডিডেট বাজারে আছে যারা নির্বাচন করতেছে। তা আপনি আমাকে বলেন আমি কি করে আস্থায় রাখবো যিনি নিজে ঋণ খেলাপি, যিনি নিজে দ্বৈত নাগরিকত্বের ঘরটা পূরণ করেন নাই, ওনরা এসে ইশতেহারটাকে বাস্তবায়ন করবেন, এটা কি আমাকে বিশ্বাস করতে হবে? মানে কি কারণে? প্রথম কথা হলো আপনি আবেদন করেন কিভাবে? আপনাকে যদি বলা হয় যে আপনি এই চ্যানেলে আবেদন করবেন, ক্রাইটেরিয়া লেখা আছে কি কি, সেটা যদি ফুলফিল না আপনার না থাকে, আপনি তো আবেদনই করতে পারেন না এবং আবেদনটা রিজেক্ট হয়ে যাবে। সেই আবেদন নিয়ে হাইকোর্ট পর্যন্ত আমার যেতে হবে কেন? 1 2 এটা তো আপনি আবেদনই করতে পারেন না। প্রথম তো আপনি বিবেকটাকে মেরেছেন সেখানে যে আপনি আবেদন করেন কিভাবে। আপনারা তখন এই মুহূর্তে প্রভাবশালী ইনফ্লুয়েন্সে আছেন, তাই নির্বাচনটা আপনি করে মানে প্রার্থী হয়ে যাচ্ছেন। কিন্তু এটা কি মঙ্গলজনক? আমি কিভাবে আস্থায় রাখবো? আপনি নিজে যখন ঋণ খেলাপি, নিজে যখন দ্বৈত নাগরিকত্বের ঘরটা পূরণ করেন নাই, আপনার উপরে আমি দেশের দায়িত্ব দিচ্ছি, ভোটটা দিব, আমি গণভবনে থাকবেন, একজন ভোটদাতা ভোট দিয়ে গণভবনের বারান্দা তো দূরের কথা 2 কিলোমিটার দূর থেকে হাঁটতে পারে না, এটাই আমাদের ট্র্যাজেডি। সে কারণে আমি আপনাকে বলছি। আরেকটা কথা বলি, শেষ করে দিচ্ছি, কেন তারা এটা বলে। আপনি ব্যক্তিগতভাবে যদি কোনো প্রতিশ্রুতি দেন এবং ভঙ্গ করেন, আপনার জন্য কিন্তু আমি আদালতে যাব। বাংলাদেশে 53 বছর যাবৎ 2টা তথ্য চলতেছে। নাম্বার 1, রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। অর্থাৎ আমি প্রতিশ্রুতি দিয়ে দিব, ভাঙলে কিছু আসে যায় না, শেষ কথা বলতে কিছু নাই। 2, রাজনীতিবিদরা যদি ইশতেহার দিয়ে ফুলফিল করে না 25%ও, কোনো মামলা হয়? কোনো মামলা হয়? রাজনীতিবিদরা প্রতিশ্রুতি ভঙ্গ করলে কোনো মামলা হয় না। সেটা তাদেরকে কি করতে হয়? ধৈর্যের বাঁধ ভেঙে গেলে 24-এর আন্দোলনের মতো তারাই দিতে হয়। আচ্ছা আচ্ছা, আপনি শুনছিলেন নীলুফার আপা, আপনি এই বিষয়ে কিছু যুক্ত করতে চান? গণভোট নিয়ে মাসুদ কামাল ভাই যেভাবে বলছেন, আপনি কি তার সাথে একমত নাকি? নিজেরা কথা দিয়ে কথা রাখতে পারে না, তারা হা ভোটের পক্ষে ভোট চায় কিভাবে? তারা নিজেরাই তো নেগেটিভ নায়ের ওইখানে গেছে। জামাত ইসলামী একটাই নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা হলো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে, নারীকে মনোনয়ন না দেওয়ার ক্ষেত্রে। তো এই যে নারী যে সর্বোচ্চ কোনো সময় যদি হয় সেটা না দেওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি মনে করেন যে আমার কাছে আপনি নিজে এটার উদ্যোক্তা, আপনি আরেকটা এনসিপি তো সিগনেচারই করে নাই, স্বাক্ষরই করে নাই। তারা বলছে যে গণভোটে হা ভোট না দিবে সে রাষ্ট্রের বাইরের লোক, সে রাষ্ট্রের শত্রু, ইত্যাদি ইত্যাদি। এনসিপি তো তাও এটা ফুলফিল করার চেষ্টা করছে বোধহয় 5%। আমি বলি তা না, 5% ফুলফিল করার চেষ্টা করতে পারে, কিন্তু আমি বলছি সে তো সিগনেচারই করে নাই। আচ্ছা, গণভোটের যে প্রাথমিক আগে সিগনেচারটা হয়েছিল তারা ওইটাই করে নাই। আমি একটা জিনিসকে মানি, সেটা তো আমারও একটা স্বাক্ষর থাকবে প্রাথমিকভাবে, যেটা আমি স্বাক্ষরই করলাম না সেটা নিয়ে আমি যুদ্ধ করছি। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে দ্বিচারিতা এটাকে বলে। তো যেটা নিয়ে দ্বিচারিতা আছে 1 নাম্বার। 2 নাম্বার, সরকার যেহেতু হা ভোট এবং না ভোটের ব্যবস্থা করেছে, সরকার নিজে থেকে বলতে পারেন আপনি হা ভোট দিবেন, কেউ না কেউ তো না ভোট দিবে, তো সরকার তাহলে কিন্তু পক্ষপাতিত্ব হয়ে গেল। জি, এই সরকারের কোনো না, তারা তো এই ব্যাখ্যা দিচ্ছে, তারা কি ভোট দেওয়ার জন্য। আপনি তো ওইখানেও বলেন নাই যে আপনি আপনার ভোটটা যথাযোগ্য স্থানে দিবেন। নিয়ম কি? আপনি 2টা অপশন রাখলে আপনি কোনো পক্ষ যেতে পারেন না, আপনি সরকার, আপনি যেতে পারেন না। কিন্তু এই সরকার গিয়েছে, এটা আমাকে আহত করেছে। আমি যেখানেই ভোট দিই, যেমন ধরেন বিএনপির সম্পর্কে আজে বাজে যা ইচ্ছে তাই বলেছে,
বিএনপির প্রথমে নজরুল ইসলাম খান হচ্ছে আমাদের নির্বাচনের চিফ অ্যাডভাইজার, চিফ কোঅর্ডিনেটর। উনি বললেন যে হ্যাঁ আমরা তো হাই ভোট দিব, জি। তারপরেও বিশ্বাস করলেন না, তারপরে আরো কথা বলা শুরু করলেন। তখন মহাসচিব বললেন যে আপনারা হায়ের উপর ভোট দিবেন। তারপরেও যখন আজে বাজে কথা বলা শুরু করলেন, তখন কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব নিজেই বললেন আপনারা হায়ের পক্ষে ভোট দিবেন। জি। তো এই যে বলাটা, তারপরে বলে আমাদের মাসুদ দিকে কামাল ভয় ভাই পাইছে। যেই পয়েন্টগুলো বললেন, এখানে কি কিছু কনফিউশন আছে না এখনো, যে বিএনপি অনেক ক্ষেত্রে বুঝেই নাই কেন হ্যাঁ বা কেন না? বিএনপি তো ওপেন বলেছে, বিএনপি বুঝার তো এখানে কিছু নাই। আমি আপনাকে বলি যে 4টা অপশন দিয়েছে, সেই 4টা অপশনে আপনি হ্যাঁ অথবা না করতে পারেন না। এক একটা অপশনে এক একটা রকম হবে। আপনার একটা টেবিলে খাবার দিলেন, আপনি মুসলিম দাওয়াত দিচ্ছেন, হিন্দু দাওয়াত দিচ্ছেন, আপনি শুকরের মাংস রাখছেন, গরুর মাংস রাখছেন, আপনি বলেন কারোর জন্যই কি খাওয়াটা বৈধ হবে? তো এটা হলো এরকম একটা পন্থা। আপনি উত্তর দিলেন একটা, আপনি প্রশ্ন দিলেন 4টায়, 4টার মধ্যে আবার 48টা 84টা আছে আপনার, সের মধ্যে আবার আপনার নোট অফ ডিসেন্ট আছে। আপনি আবার নোট অফ ডিসেন্টে যেখানে সিগনেচার করছিল সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, আর যেটা আপনি দেখাইলেন কুমিরের বাচ্চার মতো সেটার মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার মানে কি, এটা আপনি অনেক বড় একটা ঘা বানিয়ে ঢেকে রাখলেন। এটা কিন্তু আজকে নির্বাচনের জন্য কিছু বলছে না, 2 দিন পরে এটাই কিন্তু চরম আকার ধারণ করবে, চরম থেকে চরমতর আকার ধারণ করবে। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। মাসুদ ভাই কিছু কি যুক্ত করতে চান? না এই বিষয় নিয়ে? যুক্ত করার কি আছে? এটা তো হা না, এটা হলো ঘা। আচ্ছা, ঘা বুঝেন, ওই যে ক্ষত রাখে নাই, এবং তাদের বাবা মারা এই দেশ থেকে ইনকাম করছে। তাহলে এই দেশের আলো বাতাস খেয়ে, এই দেশের টাকা পয়সা খেয়ে, এই দেশের জনগণের ট্যাক্সের পয়সায় তারা চলে, তারপরে তারা কিভাবে দেশ বিরোধী কাজগুলো করার জন্য পায়তারা করতে পারে? এটা কি আমি গণভোটটাকে দেশ বিরোধী বলছেন? না, আপনি আপনার জন্য যদি সম্পূর্ণ হ্যাঁ না হয়, সম্পূর্ণ না হয়, তাহলে আপনি একটা ঝগড়াকে কিনে আনছেন। তো ঝগড়াকে আপনি যখন কিনে আনছেন, তাহলে এটা কি দেশের পক্ষে গেলে কি ঝগড়া হয়? আমি ওই বিরোধী মানে দেশকে বিক্রি করে দেওয়ার জন্য ওইসব বলছি না, ওইটাও একটা পার্ট আছে। ওইটাও একটা পার্ট আছে। নির্বাচনের 3 দিন আগে আপনি আবার বলছেন আপনি চুক্তি হবে, কিসের চুক্তি? আপনি চুক্তি করার অধিকার রাখেন? আপনি তো জনগণের ভোটে আপনার প্রতিনিধি না, আপনি কিভাবে চুক্তি করেন? জনগণের ভোটের প্রতিনিধি হলেও চুক্তি করলে শেখ হাসিনা অকেশনালি ভোটের অধিকারী ছিল, অকেশনালি মানুষ ভোট দেয় না, কিন্তু সে দেখাইতে পারছে। তাইতেই তো আমরা মানি নেই, কত কথা বলছি। তা আপনি কিছুই না, আপনি হঠাৎ করে কি চুক্তি করছেন জনগণ কিছুই জানে না, সবকিছু না জানার মধ্যে আছে। তার মানে এগুলো কিন্তু বিশাল বিশাল ব্যাপার। আবার আবু হেনা রাজ্জাক কিছুক্ষণ আগে তার কথাই বলেছেন, তারা যেহেতু কোনো সংজ্ঞার মধ্যেই পড়ে না। আমি একমত না। আবু হেনা রাজ্জাক যেটা বলছে যে নির্বাচনে আপনার এটা কোনো কিছু লিগ্যালিটি নাই, এখন যে সরকার আছে তার লিগ্যালিটি আছে না, সেই কথাই তিনি বলছেন যে তারা কোনো ফ্রেমের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশে 53 বছরের এরকম কিছু হয় না। যা করবে তাই। আমি আপনাকে যে বলতে চাই, যত কেয়ারটেকার গভর্নমেন্ট আমার সংবিধানে এখন নাই, থাকলে তার মেয়াদ 3 মাস হইতো, আর যদি তাকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে নিয়োগ দেওয়া হইতো, সেটা তো নাই। আর রাষ্ট্রপতি তাকে কি বলছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলছে এরকম একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে এরকম একটা সরকার গঠন করা যেতে। সাংবিধানিক শূন্যতা মানেই সংবিধান নাই। শূন্য মানে কি আপনি দেখেন, ভালো করে অর্ডারটা পড়লেই হবে। আমি আপনাকে আরেকটা কথা বলি, আমি শেষ করি, আপনি বলুন। এখন আসেন গণভোট, যেমন গণভোটের কথা উনি বলতেছেন যে গণভোট আর ভিত্তি নাই, এখনো পর্যন্ত ভিত্তি নাই যতক্ষণ পর্যন্ত পাস না হয়। বাট গণভোটটার ভিতরে বলা আছে, ওইটার ভিতরে যে সংস্কার, সেখানে বলা আছে 5% নারী সদস্য দিতে হবে নমিনেশন, সেটা কিন্তু নীলুফার আপা টানছেন। তার মানে গণভোট পালন করতেছি না, হবে কি হবে না সেটার বিরোধিতা করতেছি, কিন্তু সেটার 5%-এর কথা আবার নিয়ে আসছে কেন? যে বিএনপি কিছু দিছে, 5% পূরণ করে নাই, জামাত তো একেবারেই দেয় নাই, কিন্তু প্রশ্ন তো কেউই তো মানেন নাই। 1, 2 গণভোট মানার প্রশ্ন তো এখন আসতেছে না, যতক্ষণ পর্যন্ত অ্যাপ্রুভাল না হয়, তখন দেখা যাবে 5% দেয় কিনা। 3 নম্বর আসেন, এনসিপি স্বাক্ষর করেনি। অনেক সময় কিন্তু নায়ের ভিতরে হাত থাকে। এনসিপি যে স্বাক্ষর করেনি তাতেও কিন্তু দেশবাসী বিশ্বাস করে না যে ওরা জুলাই সনদ চায় না। কেউ কি বিশ্বাস করে যে ওরা জুলাই সনদ চায় না? কিন্তু সে স্বাক্ষর করেনি। কেন করেন তার প্রেক্ষাপট অন্য, সেটা আমরা মান অভিমান অনেক কিছু দেখছি। স্বাক্ষর না করেও কিন্তু সবাই নিশ্চিত যে এনসিপি জুলাই সনদের বাস্তবায়ন চায়, কারণ তাদের নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত। কিন্তু এখন নায়ের ভিতরে হাত থাকে কেমনে এইটা, আর যারা স্বাক্ষর করছে তারা যে মানে না সেটাও চূড়ান্ত। কারণ আমি গণভোটে গেলাম কেন, তাইলে মেনে নিলে তো গণভোটে যাওয়া লাগে না, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গেলাম, তার মানে মেনে নেওয়া হয় নাই। যেমন শেখ হাসিনা 560টা মসজিদের বাজেট ছিল সৌদির টাকায়, কতগুলো করছে আমরা জানি না, 300-এর উপরে বোধহয় করছে, পুরোটা করতে পারে নাই। উনি 560টা মসজিদ বানানোর পরেও কিন্তু উনি মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। আবার জামাত যদি 500 মন্দির বানায় তারপরে কিন্তু তারা বলবে না মুসলিম বিদ্বেষী, 500 মন্দির বানানোর পরেও বলবে না। তার মানে কি, নায়ের ভিতরে হ্যাঁ প্লাস কার কি ইন্টেনশন, কার কি
চিন্তাধারা সেটা মানুষ জানে। সেজন্য বললাম এনসিপি স্বাক্ষর করলে না করলে কিছু আসে যায় না। এবার আসলে ইল্লিগাল, এই সরকার ইল্লিগাল, যদি নীলফামারীর কথা ধরে নিই, আমি ইল্লিগাল সরকার মেনে নিলাম ওনারটাই, তো ইল্লিগাল সরকার নির্বাচন দিতেছে সেটা বৈধ? আমি ইল্লিগাল সরকার যদি নির্বাচন দিচ্ছি কেন, কি কারণে? আমি জেনে শুনে, ওই যে আমি ঋণ খেলাপি, আমি আবেদন করতে পারি। আমার দ্বৈত নাগরিকত্ব ঘর খালি রেখে আমি আবেদন করতে পারি। এই যে আবেদন করতে পারি ইল্লিগালি, এটা যখন আমার মাথায় নাই, তাদের কি রাইট আছে লিগ্যালিটি আর ইলিগালি? আবার যদি গভর্নমেন্ট ইল্লিগাল বলেন, তার অধীনে নির্বাচন নেবেন কেন? তাহলে তো আপনার বৈধতা থাকে না। এগুলোর সমাধান কি? আচ্ছা আচ্ছা, আমি একটু বলতে সব চাই এখানে দুইটা লাইন। এই যে বারবার দ্বৈত নাগরিকত্ব আসছে, এটা ভালো যে সংবিধানে নাই। জি। আমি আধা সংবিধান মানি, আধা মানি না। জি। আচ্ছা বলেন তো, এমপি হওয়ার পরে মন্ত্রী হয়, যেহেতু এখন এমপি নাই মন্ত্রী হয়েছে, উপদেষ্টা আর মন্ত্রী তো একই কথা। তাদের কতজন দ্বৈত নাগরিক, একটা কথা কি তাদের নিয়ে বলা হয়? নাম্বার ওয়ান। আরেকটা কথা বারবার আসছিল, একটা যখন রায় হয় যে কোনো দেশে, রায় উপদেষ্টাদের মধ্যে যেদিন হয় কে কে দ্বৈত নাগরিক? অনেকেই 17-18 জনের নাম এরকম এটা তো আছে উপদেষ্টাদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, উপদেষ্টাদের মধ্যে। উপদেষ্টাদের জন্য তো এই শর্ত অ্যাপ্লিকেবল না। হ্যাঁ, শোনেন। Actually, সংসদ মানতে বাধ্য নয়, ওইটা মানতে বাধ্য নয়। সংসদ যদি মনে করে আমরা তত্ত্বাবধায়ক সরকারে যাব না, ওই জাজমেন্টে কিছু আসে যায় না। আবার তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত নাও দিত কোর্ট, তারপর যদি সংসদ মনে করতো যে আমরা তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাব, কোনো বাধা নাই। এটা আচ্ছা, মানতে হবে। আচ্ছা, পরিষ্কার, সংসদের উপরে, পরিষ্কার। সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে সংসদ। পরিষ্কার। মাসুদ কামাল, আমরা আজকে দেখলাম যে ইলেকশন কমিশন তারা মোট 81 সংস্থার 55,500 পর্যবেক্ষক, তারা 55,500 প্রায়, বোধহয় 8-10 জন কম আছে, তারা এই পর্যবেক্ষক তারা। তোমার হয়ে আমি বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাব, যে জিনিসটা নাকি আগে আপনার ওই যে দামি ক্যান্ডিডেট থাকতো না, দামি ক্যান্ডিডেট হিসেবে কাজ করবে এই প্রত্যেকটা লোক টাকার বিনিময়ে। ওই যে একজন দেখছে যে পাশার একজন, ওই পাশার একজন যে উনি এই 10,000 জনের কাছ থেকে টাকা নিচ্ছে, আচ্ছা, টাকা নিয়ে এই টাকা কিছু ইলেকশন কমিশনকে দিচ্ছে, যারা নাকি যার হাত যেটা পাস হয়েছে, আচ্ছা, টাকা দিয়ে সেই 10,000 জনের পাস করে নিচ্ছে। এবং ওই 10,000 জন যে ইনভেস্ট করছে, সেই ইনভেস্টের 10 গুণ তারা হয়তো ওই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে উঠাবে। সিম্পল তো রে ভাই, সিম্পল তো। তোমার নাই ক্ষমতা, তুমি 55,000 পর্যবেক্ষক নিয়োগ করে দিচ্ছ। ভাই এত পর্যবেক্ষক তো ওই শেখ হাসিনার আমলেও হয় নাই, 55,000 পর্যবেক্ষক হয় নাই, নিয়োগ করেছে। বিশাল একটা তারা দক্ষতা তার দেখেছে। মানে এটা কি একটা দক্ষতা এরকম? প্রতিষ্ঠিত ব্যবসা এক ধরনের? অবশ্যই, এটা কে না জানে? আচ্ছা, এটা তো ক্লিয়ার এন্ড সিম্পল রে ভাই। একটা আপনি দেখেন একটা কেন্দ্রে একজন মানে প্রার্থী যে সে একা যেতে পারবে, জি, তার প্রত্যেকটা কেন্দ্রে তার একজন করে এজেন্ট থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু এজেন্টটা কিন্তু এই কেন্দ্রে এজেন্ট কিন্তু ওই কেন্দ্রে ঢুকতে পারবে না। জি। কিন্তু একজন পর্যবেক্ষক ওইখানকার সমস্ত আসনে সে ঢুকতে পারবে, সমস্ত কেন্দ্রে সে ঢুকতে পারবে পর্যবেক্ষণ করার নামে। জি, এটা বাটপারি রে ভাই, আচ্ছা, আচ্ছা, মার খেয়ে করছে কাম এটা। আচ্ছা। আমার মনে হয় তিনজনই মোটামুটি একমত এই প্রশ্নে, আর আমি মানে আর যেতে চাই না। এর সাথে কি একটু যুক্ত করবেন যে ভোট গণনা নিয়ে একটা শঙ্কার কথা অনেকেই বলছেন। এইবারের ভোট গণনা আমাদের বিদেশে যারা থাকেন পোস্টাল ব্যালটে তারা ভোট দিয়ে পাঠিয়েছেন। আজকে পর্যন্ত দেখলাম প্রায় 8 লাখের মতো ভোট প্রায় কাছাকাছি চলে আসছে। তো এই গণনাগুলো কিভাবে হবে এবং ভোটের রেজাল্ট দিতে, এবং সেই রেজাল্ট তো আরেকটা টেনশন বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় নির্বাচনে আমরা দেখেছি পরের দিন সকাল নাগাদ বেসরকারি ফলাফলটা চলে আসে, মানে 91, 96, 2001, 2008 আমরা দেখেছি শেষ রাতের মধ্যে একটা কিছু পরিষ্কার হয়ে যায় মোটামুটি সকাল 7টা 8টার মধ্যে। তো এইবার কি কোনো ঝুঁকি বা আশঙ্কা? এবার একটু দেরি হবে, দেরি হবে কারণ দুইটা ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে, দুইটা ভোট কিন্তু ম্যানুয়ালি গুনতে হবে, একটু দেরি হতেই পারে। কিন্তু আবার আরেকটা কথা, সেটা হলো যে ইউপি নির্বাচন যেটা হয় সেখানেও কিন্তু দুইটা ব্যালট পেপার তারা কিন্তু গুনে, দুইটা না তিনটা গুনে। অনেকগুলো প্রার্থী থাকে না ওটা কাজের, তাহলে উনি বলতেও পারেন যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, হইতে পারে। কিন্তু আরেকটা পয়েন্ট আমি বলি যে ব্যালট পেপার যেটা পোস্টাল ব্যালট যেটা আছে, এটা নিয়ে একটা কথা বলি। এটা মানে হলো জানেন, আপনি যদি একজন অযোগ্য লোকের হাতে একটা ভালো কিছু দেন না, সেটা আওলা বাজায় ফেলায়। আমাদের এই ইলেকশন কমিশন হলো ওই জিনিস, তারা জিনিসটা বুঝেও না তারা কি করতে হবে। আপনি কি পোস্টাল ব্যালটটা দেখছেন কখনো? কি হয় ঘটনাটা, কিভাবে কি হয়েছে? একটা খাম পাঠাইছে, প্রথমে আপনাকে অ্যাপে নাম নিবন্ধন করতে হয়েছে, ওখানে আপনার ঠিকানা দিচ্ছেন, তার এনআইডি, তার ছবি সবকিছু মিলানো হয়েছে। জি, দিতে হয়েছে কেন? ই করার জন্য, নিবন্ধন করার জন্য। নিবন্ধন করলে ওই অনুযায়ী তারা ওখানে ব্যালট পেপার পাঠাইছে। জি, ওকে। আচ্ছা, এর মধ্যে একটা খাম পাঠাইছে, খামের মধ্যে সব আছে। খামের মধ্যে কি কি আছে আমি আপনাকে বলি, একটু আমাকে সময় এটা জানা জরুরি সবার জন্য। জি, খামের মধ্যে আছে হলো প্রথমত আছে একটা নির্দেশনা কিভাবে আপনি কাজ করবেন।
তারপরে আছে একটা ব্যালট পেপার, আমাদের দেশেরগুলি বলতেছি, দেশে যেটা আছে, দেশে তো মনে করেন উনি কোন এলাকার প্রার্থী, সেই ভোটার সেই এলাকায় যারা প্রার্থী আছে তাদের একটা তালিকা আছে, তাদের মানে প্রতীক এবং নাম সহ ব্যালট পেপার পাঠাইছে। ব্যালট পেপারের সঙ্গে আছে একটা হলফনামার মতো, হলফনামা ঠিক মানে আপনার ওটাকে কী বলা হয়, যে উনি নিজে হলফ দিয়ে বলবেন যে আমি সেই ব্যক্তি, তারপরে ওনার নিজের নাম লিখতে হবে, তারপর ওনার স্বাক্ষর দিতে হবে, তারপর ওনার এনআইডি নাম্বারটা ওখানে লিখতে হবে। এটা উনি ভাঁজ করবেন, ভাঁজ করে একটা খামের মধ্যে ঢুকাবেন, মানে উনি যে সেই ব্যক্তিটা। আর দুইটা ব্যালট পেপার আছে, একটা হানা এবং ওইটা, ওই দুইটা ভাঁজ করে এই দুইটা ওই খামটা এবং এইটা সবগুলি মিলে আরেকটা খামে ঢুকাবেন, যে খামে নাকি নির্বাচন কমিশনের কাছে উনি পাঠিয়ে দেবেন। আচ্ছা, নির্বাচন কমিশন খামটা খুলবে, খুইলে ওই যে যেটা মধ্যে তার পরিচয়পত্র আছে ওটাকে আলাদা করে রাখবে, এবং এই ব্যালট পেপারটা আরেকটা খামা যেটা আছে, আরেকটা খামাটা রিটার্নিং অফিসার কাছে সে পাঠাই দিবে। সিস্টেমটা বুঝেন? নির্বাচন কমিশনের সব ঠিকানা আছে, আমি ঠিকানা দেখলাম সে কোনটাতে পাঠাইছে, সে কোনটাতে করছে, টিক চিহ্ন দিচ্ছে, আমি দেখে রাখলাম। এই যে আমি দেখলাম, এটা তো ভোটের গোপনীয়তা থাকবো না। যদি পরবর্তী কোনো গভর্নমেন্ট ধরা যাক, কথার কথা বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি আসলেই বললো যে সরকারি কর্মকর্তার মধ্যে কে কে জামাতকে ভোট দিচ্ছে, তালিকাটা আমার একটু দেও তো দেখি। আচ্ছা, এই ভয়ে আমি বললাম কি জানেন, আমার পরিচিত দুই একজন লোক যারা নাকি আর্ম ফোর্সে আছে আর কি, তারা বলতেছে ভাই আমি ভোটই দিব না। এই জিনিস তো অন্য কোনো দেশের সাথে কপি করা, সব দেশেই আছে। ইউএসএ তে ভাই সব দেশে আলাদা বাদ দেন, সব দেশে কি ইমাম আছে? সব দেশে কি আপনার সব দেশের এই যে যারা কর্মকর্তা, যে কোনো একটা দেশে একজন মন্ত্রী যদি বলে একজন ইয়েকে, ডিস্ট্রিক্ট কমিশনারকে যে আপনি এই বেআইনি কাজটা করেন, সে করবে? প্রাইম মিনিস্টার বললেও করবে না, করবে? আমাদের এখানে একজন উপদেষ্টা বলছে, সবাই সুর করে করতেছে, একজন জেলা প্রশাসকের প্রতিবাদ করে নাই, বলে নাই যেটা করা যায় না। এরাই তো আবার রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসারকে আর ওটা পড়ে নাই? পড়ছে তো। তারা কেউ প্রতিবাদ করলো না কেন, কেউ বললো না কেন যেটা আপনি করতে পারেন না? কেন তাদেরকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হলো নির্বাচন কমিশন থেকে সেই প্রজ্ঞাপনটা আসার জন্য? এবং প্রজ্ঞাপনটা দেওয়ার পরেও এখনো কিন্তু আমি মোবাইলে সরকারি গভর্নমেন্ট ইনফরমেশন হিসাবে পাই যে হামারকে ভোট দিন। আমি কালকে পেয়েছি একটা। আচ্ছা, কি বলবেন আপনি? ওই যে বললো না সরকার, উনি সরকার একবারও বলেনি আমরা সাংবিধানিক সরকার, ওনারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমি আপনাকে দেখাই যাই, জুলাই ঘোষণাপত্রের 20 নম্বর ধারায় এই সরকার বলছে এটা একটা সাংবিধানিক সরকার। সেটা আসতেছে, পড়েন আপনি এখনই। আমি বলতেছি, কিন্তু ওত নেওয়ার সময় তো বলেন না, এটা পরে আসছে হয়তো। জুলাই সনদে কি বলছে সেটা বলছে, জুলাই সনদ না, জুলাই ঘোষণাপত্র, সেটা আমরা বারবার বলছি, এটা কারেকশন করা দরকার। কি জানেন, তাদের কোনো মেয়াদও দেয় না এটার ভিতরে, ওইটার ভিতরে কিন্তু মেয়াদ দেয় নাই, দেওয়া উচিত ছিল। আর যেটা বলছে সাংবিধানিক, ওটা ঢুকাইছে। কারণ কি, এই সরকার নানান চাপে ছিল, অনেক কিছু বাচ্চা ওত নিছে অন্তর্বর্তীকালীন সরকার, দেখেন। আর একটা ওনার সাথে আমি একটা বিষয়ে একমত, এই যে যেটা বললো যে পোস্টাল ভোটার, যেটা এখানে যদি সব ওপেন হয়ে যায়, এটা বাংলাদেশে চলে না। কেন চলে না আমি বলি। আমেরিকায় যদি আপনি সিস্টেমে যান, দেখেন সেখানে লিখতে হয়, আপনি যখন নাগরিকত্বের আবেদন বা কোনো কিছু আবেদন করেন, সেখানে লিখতে হয় যে আপনি কোন দলের সমর্থক, সেটা লিখতে হয়। কিন্তু আমার দেশে আপনি এটা লিখতে পারবেন না, ইউল বি আইডেন্টিফাইড। আবার ওই রকম গণতান্ত্রিক যে ডোনার যারা, এটা ওপেন, যে আমাকে অমুক ব্যবসায়ী এত টাকা দিচ্ছে, তমুক ব্যবসায়ী এত টাকা দিচ্ছে। আর এখানে যদি আমরা ওপেন করি, তাহলে যে ক্ষমতায় যাবে সে গিয়ে ওই ব্যবসায়ী ধরবে, ধরে ওরে দিছিলি কেন? না, কিন্তু আমাদের আপনি আমেরিকান স্টাইল এখানে চালাইলে হবে। আমাদের এখানে রিপোর্টও হয়েছে যে যারা আমাদের বিদেশে থাকে, এনআরবি যারা, তাদের অনেকেই প্রায় সবাই যাদের ইন্টারভিউ দেখলাম, সবাই এটা খুবই প্রশংসা করে বলেছেন যে তাদেরকে যে কেউ গুনেছে। আমি এটা পলিসির সাথে হয়তো এগুলো সংশোধন করা হবে, যে কিভাবে এখানে সিম্পল একটা জিনিস আসতে পারে, যে আমি অমুক ওয়ার্ডের আন্ডারে আছি, আমি সিলিকন মেরে দিলাম, ভেরিফাইটা সিক্রেট থাকবে, এনআইডিটা সিক্রেট থাকবে, এনআইডি নাম্বার ভেরিফাই করবে তো সেন্ট্রালি, ধরেন কম্পিউটারের মাধ্যমে, সেটা কেউ জানবে না, ওইটা সিক্রেসি মেইনটেইন করবে, যাতে এনআইডি নাম্বার লিখতে না হয়। তাহলে এটা ভবিষ্যতে হবে। আর 8 লাখ 10 লাখ ভোট, তাতে 12 কোটি ভোটের মধ্যে আমরা এটা নিয়ে বিতর্ক না করলেও পারি, তবু তো আমরা একটা সিস্টেম শুরু করলাম। জি, নীলুফার চৌধুরী, আমরা একদম শেষের দিকে। আমার এই ব্যাপারে ওনারা দুইজন যা বলছে, আমার এই ব্যাপারে কোনো কথা নাই। আমার কথা হচ্ছে যে প্রথমবার একটু গরমিল গোজামিল হতে পারে, কিন্তু গরমিল গোজামিলটা আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা সবচেয়ে দুঃখজনক। অনেকেই বলে আঙ্গুল দিয়ে যে এই ইসি কারো না কারো পকেটে ঢুকে গেছে, কারো না কারো হয়ে কাজ করছে, বোঝায় যে বিএনপিরই এটা বোঝায় এরকম যে কি যাদের নাগরিকত্ব ডুয়েল নাগরিক, যারা ঋণ খেলাপি, এসব বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই ইসি যেটা করেছে, যেটা আপনার আলফাবেটীয়ভাবে যে তারা বলেছে যে তারা প্রতীকটা নিয়ন্ত্রিত করেছে, কিন্তু সেখানে অনেক ভুলভাল। প্রথমটাই
আনারস, আপেল, আপেলের পরে আনারস, আনারসের পরে আপেল হওয়ার কথা। ঠিক তেমনি আপনার দালান দাড়িপাল্লা, হ্যাঁ, পরেরটা আগে গেছে, আগেরটা পরে গেছে। ধানের শীষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ধানের শীষকে খুঁজে না পাওয়ার জন্যই যত রকমের কারসাজি সব করছে। ধানের শীষের মধ্যে সিল দিয়ে যদি ভাঁজ করেন আপনি, তাহলে অন্য ঘরে চলে যায়। এই যে জিনিসগুলো আপনার ধরেন যে অনেকের এইখানে হয়তো বা এনসিপির অভিজ্ঞতা নাই, জামাতের অনেকের অভিজ্ঞতা নাই, বাট ইসিরা তো অনেক সময় সরকারি কাজ করেছে। ইসিরা তারা কেন এত বড় ভুলটা করলো? তারা কি জেনে শুনে ভুল করলো? এটা একটা। যতগুলো পোস্টাল ব্যালট পেপার পাওয়া গেল সব কিন্তু একটা একটা নির্দিষ্ট দলের লোকদের বাড়িতে বিদেশে আমরা দেখলাম। কিন্তু তবুও তো মানে অনেকেরই অভিযোগ আপনাদের দিকেই যে তবুও ইলেকশন কমিশনের সবচেয়ে বেশি প্রিয় মনে হয় না। এই যে আসল জায়গায় যে সমস্যাটা করলো, নকল ওই জায়গায়, ওগুলা যে কোনো সময় আপনারা বিপদে ফেলতে পারে। ওগুলা কেউ বিএনপি বলে নাই যে আমাকে এটা দিয়ে তুমি স্যাক্রিফাইস করো। এটা আরেকটা ষড়যন্ত্রের, এটা আমি মনে করি হাতিয়ার, আরেকটা ষড়যন্ত্রের। কখন কি হয় বলা যায় না। অনেক ধন্যবাদ। তিনটা দলকে যদি আমরা ধরি, তিনটা দল একটা কোনটার কথা বলেন, মানুষ কনফিউজড হবে। আপনি জানেন, সবাই জানে, এটা বলার বোধহয় দরকার পড়ে না এখন আর। তো এখন যেমন ধরেন যে বড় দলরা বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিবে, ওই একটা দলও দিবে, সবাই দিবে। তো যাদের অতীতে কিছু না কিছু ছিল যে অভিজ্ঞতা, তারা দিবে, যাদের কোনো অভিজ্ঞতাই নেই তারাও দিচ্ছে। তো যাই হোক, আমি ওটা বলছি না। আমি যেটা বলছি যে নির্বাচনটা যে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে, আজকে প্রতি 3 জন লোক একসাথে হলে 2 জনই জিজ্ঞেস করতে, ভাই নির্বাচনটা কি হচ্ছে? এই যে এত প্রত্যয় যোগ করার পরেও কিন্তু এই কথাটা, যত প্রত্যয় যোগ হতো ততবার বলতো। আপনি দেখেন মাত্র কয়েকদিন আগে সেনাপ্রধান হঠাৎ করে বলা নাই কওয়া নাই, উনি বললেন যে নির্বাচন হতেই হবে এই সময়ের মধ্যে। এটা কিন্তু ওনার সাবজেক্ট না। উনি বলতে পারেন যে নির্বাচনে আমরা যথাসাধ্য আমরা সাপোর্ট দিব, যদিও এর আগে সাপোর্ট আমরা দেখি নাই। সেনা বাহিনীর লোকজন ছিল, কিন্তু সবই কিন্তু নির্লিপ্ত হয়ে আকাশের দিকে চোখ দিয়ে তাকিয়েছিল। তো সেটা বলতে পারতেন, সেটা না বলে বললেন যে হতেই হবে। এই হতেই হবে জিনিসগুলো যখন আসে, তখন একটুখানি আমরা একটু কনফিউশনে পড়ি। এবং এই মুহূর্তে যেটা বলা হচ্ছিল যে নির্বাচনের আগে বড় ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু যেমন তেমন লোক বলে নাই। খোদ প্রধান উপদেষ্টা বলেছিলেন যে নির্বাচনের আগে বড় ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে হঠাৎ করে এটা কিন্তু কোনো প্ল্যানের মধ্যে নাই যে এই আজকে এরকম একটা আন্দোলন হবে। এই আন্দোলন কিন্তু আরো 10-15 দিন আগে আপনার স্থিমিত হয়ে গেছে। স্থিমিত আন্দোলনটা হঠাৎ করে এই সরকার, যে সরকার, যেটা রাজ্জাকি সাহেব বললেন, যে সরকার আছে আর 2-3 দিন, সেই সরকারের কাছে চাওয়ার কি আছে তাদের? আর সেই সরকারই বাকি যে আপনার এই নবম পে স্কেলের কথা উনি বলে যান। এটা একটা আগুন ধরিয়ে গেলেন না, যে দেশের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেনার দায়ে ভুগছে, যে দেশে এখন পর্যন্ত মানুষ 2 বেলা 2 মুঠো খাওয়ার নিশ্চয়তা দিতে পারছে না, কোটির ঘরে মানুষ বেকারের সমস্যায় ভুগছে। এর মধ্যে একটা শ্রেণী সরকারি কর্মচারী কয়জন? আপনি বোঝেন এই খরচটা বাড়ানো মানে কি? প্রাইভেটে আরেকটা চাপ পড়বে, জিনিসপত্রের দামে আরেকটা চাপ পড়বে, স্কুল কলেজ মাদ্রাসা থেকে শুরু করে সমস্ত জায়গায় আরেকবার দাম বাড়ানোর হিড়িক পড়বে। এই অঙ্কটা কিন্তু কাগজের নোট বাড়ছে, মানুষের কিন্তু মেন্টাল কোনো কিছু বাড়ছে না। কাগজের নোট বাড়ার সাথে সাথে আপনার সরকারি কর্মচারীদের বাড়ার সাথে সাথে বেসরকারি কর্মচারীরাও হয় বাড়বে, না হয় তাদের টানাপোড়েন আরও বাড়বে। দুইটার একটা। এটা সরকার কেন করলেন আমার বোধগম্য না, একটা অনির্বাচিত সরকার। সেইখানে আর হাদি হত্যা, আমি হাদির ব্যাপারে আমি অনেক সচেতন। আমি চাই এটার বিচার হোক এবং চুলচেরা বিচার হোক, আমি চাই। কিন্তু একটা বিচার করতে তো একটা সময়ের দরকার। দেখেন শেখ হাসিনা ফ্যাসিস্ট, শেখ হাসিনা স্বৈরাচার, তার বিচার করেছে, সেটা করতেও কিন্তু তড়িৎ করেছে ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল, সেটা করতেও কিন্তু 1 বছর 1 মাস লেগেছে। তো হাদির বিচার করতে গিয়ে আবার সরকার যেটা করলেন, যেই সময়টা সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে না, আপনি খেয়াল করেন, সরকার এখন যখন ইসির কাছে চলে যাবে, আপনার তফসিল ঘোষণা হওয়ার পরে সরকার কিন্তু কোনো কাজ করতে পারে না। অথচ আমরা কি দেখলাম, হাদির ভাইকে চাকরি দিলেন, যেখানে একটা আনস্কিল এই জায়গাটায়। যদি স্কিল হতো আমার কোনো দুঃখ ছিল না। উনি বলে যেতে পারতেন, যদি নির্বাচনটাকে উনি কনফার্ম ধরেন, তাহলে উনি পরবর্তী সরকার যারা আসবেন সবার উদ্দেশ্যেই বলতে পারতেন, আপনারা যেই আসেন এই পরিবার। ভোট দিন, এটা কীভাবে বলতেছেন? কারণ হা ভোটে যে জিনিসগুলো আছে, এগুলি তো বিএনপির পক্ষে আসলে বাস্তবায়ন করা সম্ভব না। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আজকে প্রস্তাবনার মধ্যে একটা প্রস্তাবনা আছে যে মানে আল্লাহ তাআলার উপর মানে পূর্ণ আস্থা সহ এটা উনি সংবিধানে পুনঃস্থাপিত করবেন। এটা তো জুলাই সনদে নাই, জি একদম নেই। তো উনি তো মৌলিক চেঞ্জটা করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, আবার ধরেন একটা উপরাষ্ট্রপতি পদ উনি সৃজন করতে চাচ্ছেন,
জুলাই সনদে নাই। আবার ধরেন প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন, উনি এটা বলেছেন কিন্তু আজকে, এটাও জুলাই সনদে নাই। ঠিক আছে, আচ্ছা এগুলো জুলাই সনদগুলো। কিন্তু আবার যদি আমি রেফারেন্ডামের কথা ধরি, রেফারেন্ডামের যে প্রশ্নগুলো আছে ওখানে যে দ্বিতীয় যে প্রশ্নটা, সেই প্রশ্নে বলা হয়েছে একটা উচ্চকক্ষ করা হবে। এটা উচ্চকক্ষের ব্যাপারটা আপনার বিএনপির 31 দফায় আছে, কিন্তু আবার বলছে উচ্চকক্ষ যে